দেখো, আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করি। সেটা হচ্ছে তোমাদের এসএসসি উচ্চতর গণিতের ত্রিকোণমিতি 8.1 থেকে 8.3 মাত্র 3টা চ্যাপ্টার আছে। কিন্তু তোমাদের মধ্যে এই ত্রিকোণমিতি নিয়ে আমি খেয়াল করছি অনেক বেশি ভয় বা ভীতি কাজ করে। তোমরা এখান থেকে অ্যান্সার করতে চাও না, তোমরা অল্টারনেটিভ হিসেবে বেছে নাও প্রবাবিলিটি। কারণ ত্রিকোণমিতি এবং প্রবাবিলিটি একটা বিভাগ থেকে আসে, তোমরা সেখান থেকে প্রবাবিলিটি বেছে নাও যে সম্ভাব্যতা থেকে অ্যান্সার করে ফেলবো। কিন্তু তুমি যদি সায়েন্সে পড়ো এবং তুমি যদি ম্যাথকে ভয় পাও, ত্রিকোণমিতিকে যদি তুমি বাদ দাও, তাহলে তুমি কিভাবে সার্ভাইভ করবা? কারণ ইন্টারমিডিয়েটে গেলে এই ত্রিকোণমিতি ছাড়া তো অল্টারনেটিভ নাই, তোমাকে পারতেই হবে। এর জন্য এই ত্রিকোণমিতিকে ভয় না পেয়ে এই ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট গুলা নিয়ে এত সুন্দর করে পড়ো, প্রত্যেকটা ম্যাথকে যেন ফিল করতে পারো, এমন ভাবে পড়ো যাতে এই ত্রিকোণমিতি তোমার কাছে ভয়ের কারণ না হয়ে এই ত্রিকোণমিতি তোমার কাছে আনন্দদায়ক মনে হয়। তো আমি চেষ্টা করব তোমাদের সর্বোচ্চ পরিমাণ বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানোর জন্য। তোমরা যদি মনোযোগ দিয়ে করো, আমি আশা করি আমি কিছুটা হইলেও তোমাদের ত্রিকোণমিতি একটা ফিল নিয়ে পড়াইতে পারবো। সো চলো আমরা 8.1 শুরু করি। কেউ যদি ম্যাথ ভয় পাও, সায়েন্স পড়তে আসো, তাইলে তো এটা হাস্যকর, তাহলে তো তোমার জন্য ম্যাথ না। ত্রিকোণমিতিতে 8.1, 8.2, 8.3 তিনটা চ্যাপ্টারে 8.3 তে ডিফারেন্ট আলোচনা। সেই আলোচনা আমি 8.3 চ্যাপ্টারের শুরুতে করব। ফার্স্টেই আমি সব একদম বেসিক কনসেপ্ট সব আলোচনা করে ম্যাথে ঢুকবো, পরে তুমি ভুলে যাবা। তো আমরা আজকে হায়ার ম্যাথের 8.1 শুরু করব। 8.1 রিলেটেড যেই সব কথাবার্তা আছে, এই সব কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ থাকবো। নেক্সট ডেতে 8.2, এরপরে 8.3 করব। এরপরে আমার স্থানাঙ্ক জ্যামিতি প্লেলিস্ট দেওয়া আছে, তোমাদের প্রয়োজন মনে করলে স্থানাঙ্ক জ্যামিতি দেখে আসতে পারো। আচ্ছা, 8.1 এর সর্বপ্রথম তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে কোণ কি। এই যে অ্যাঙ্গেল, এই হচ্ছে কোণ, তাই না? এই কোণকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ, আরেকটা হচ্ছে জ্যামিতিক কোণ। এই অ্যাঙ্গেলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জ্যামিতিক অ্যাঙ্গেল, আরেকটা হচ্ছে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল বা জ্যামিতিক কোণ। তাহলে আমি একটু ডিটেলস যদি লিখি, কোণকে ভাগ করা যায় দুইটা ভাবে, একদম বেসিক সহ। দেখো, যেগুলা মনে কর হতে পারে তোমাদের বইয়ে নাই, কিন্তু এই বিষয়গুলো যদি ভালো করে না দেখো, তাহলে তুমি ত্রিকোণমিতির ভিতরে ঢুকতে পারবা না, ওই ফিলটা পাবা না যে কি করতেছি, কেন করতেছি। এই বিষয়গুলো নিয়ে তুমি অনেক বেশি কনফিউশনে থাকবা। সো একটু ভালো করে দেখো। ক্লাস একটু লেন্থ যদি বেড়ে যায়, ক্লাস যদি একটু বড় হয়ে যায়, 8.1 2-3 ক্লাস নেওয়ার থেকে আমি দেখা গেছে এক ক্লাসেই নিয়ে নিব, হয়তো একটু ক্লাসটা বড় হয়ে গেল। সো তুমি এক জায়গায় সম্পূর্ণ 8.1টা পেয়ে গেলা, তোমার জন্য উপকার হইলো। তা নাহলে স্ক্রল করে বের করে করে ক্লাস করা লাগতো, এটা আমার কাছে মনে হয় ঝামেলার। মনোযোগ দাও, বিষয়টা বোঝার চেষ্টা করো, টাইমের দিকে খেয়াল করো না, জাস্ট ক্লাসের দিকে ফোকাস করো। 8.1, তাহলে দেখো কোণকে দুই ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে জ্যামিতিক কোণ, একটা হচ্ছে জ্যামিতিক কোণ, আরেকটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। পার্থক্য কি? ত্রিকোণমিতিক কোণ, এই হচ্ছে কোণের দুইটা প্রকারভেদ। এই জ্যামিতিক কোণের আরো একটা নাম আছে, এই নামটা হচ্ছে ভেক্টর কোণ। জ্যামিতিক কোণের আরেকটা নাম কি? ভেক্টর কোণ। তোমাদের ভেক্টর আলোচনা আছে 12 নম্বর চ্যাপ্টারে, ওইখানে কোণগুলা রিলেটেড এত ডিটেইলস আলোচনা করে না, কিন্তু ইন্টারমিডিয়েটে উঠলে ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারে ভেক্টর। সো ভেক্টর তোমাকে জানা যাইতে হবে। আমি ভেক্টরের উপরেও নেক্সট ক্লাস দিব কিছুদিনের মধ্যে। তো ভেক্টর কোণ, এই ভেক্টর কোণের সংজ্ঞাটা যদি তুমি দেখো, এই একটা বিন্দু থেকে দুইটা রশ্মি বা একটা বিন্দু থেকে দুইটা রেখা যদি বের হয়ে যায়, তাইলে যে কোণ উৎপন্ন হয় এটা ভেক্টর কোণ। অথবা দুইটা রশ্মি আইসা যদি এই যে এরকম একটা বিন্দুতে মিলিত হয়, ভেক্টর কোণ হওয়ার জন্য অ্যাঙ্গেল দেওয়াটা জরুরি, তাইলে এইটাও একটা ভেক্টর কোণ। অর্থাৎ একটা বিন্দু থেকে দুইটা রশ্মি উৎপন্ন হবে, অথবা দুইটা রশ্মি এসে একটা বিন্দুতে মিলিত হবে, তাকে বলা হয় ভেক্টর কোণ। আচ্ছা, তাহলে আমরা এতদিন যে কোণ পড়তেছিলাম, এই যে 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি যে কোণগুলো পড়তেছিলাম, এগুলো অ্যাকচুয়ালি কি কোণ? এগুলো অ্যাকচুয়ালি কি কোণ? আমরা কি পড়তেছিলাম? আমরা অ্যাকচুয়ালি ভেক্টর এবং মানে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্যই বুঝতাম না। আমরা কোণ হিসাবে জাস্ট
এই যে দুইটা বাহু মিলিত হইলে যে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়, এখানে আমরা দিক নিয়ে চিন্তা করি নাই। তো ভেক্টর কোণ বা জ্যামিতিক কোণ হওয়ার জন্য দিক নিয়ে চিন্তা করতে হবে, আমরা দিক নিয়ে চিন্তা করি নাই। তাইলে এটা ভেক্টর হইলো না ত্রিকোণমিতিক হইলো আমরা জানি না, অ্যাঙ্গেলের দিক থেকে চিন্তা করলে এটা ত্রিকোণমিতিক কোণ হইলো। কিন্তু আমরা আবার ডিগ্রি যে মানগুলা নিছি, আমরা ঋণাত্মক ডিগ্রি নিয়ে কাজ করি নাই, এই মানগুলা নিছি আবার জ্যামিতিক কোণের। তার মানে কি আমরা দুইটার কম্বিনেশন এমন একটা জিনিস পড়ছি আমরা পার্থক্যই বুঝতাম না। তাহলে বিষয়টা আসলে একটু খেয়াল করি। এই যে জ্যামিতিক কোণ বা ভেক্টর কোণ, ওর একটা লিমিট আছে। এই জ্যামিতিক কোণ বা ভেক্টর কোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত কোণ থাকবে। কোণের মান কত হবে? 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত কোণের মান থাকবে, এর বেশি থাকবে না। কোণের মান থাকবে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত। তাহলে জ্যামিতিক কোণ কি 0 থেকে 360 পর্যন্ত আলোচনা করতে পারবে, এর বেশি বা কম আলোচনা করতে পারবে না। জ্যামিতিক কোণ এর বেশি আলোচনা করতে পারে না। এই একটা তথ্য গেল জ্যামিতিক কোণ নিয়ে। এবার আসো ভেক্টর কোণ, ত্রিকোণমিতিক কোণ কি? ত্রিকোণমিতিক কোণ হচ্ছে এখানে অক্ষরেখার যে এই যে এক্স অক্ষ, এটা তো মূল বিন্দু, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, ওয়াই ড্যাশ। এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের তো দুইটা দিক আছে, মূল বিন্দু থেকে ডান সাইডটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক এবং মূল বিন্দু থেকে বাম সাইড হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। এই এক্স অক্ষের ধনাত্মক দিককে বা ধনাত্মক এক্স অক্ষকে, কথাটা যদি এইভাবে লিখি, ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক এক্স অক্ষকে, ধনাত্মক এক্স অক্ষকে রেফারেন্স লাইন ধরা হয়, অক্ষকে রেফারেন্স লাইন ধরা হয়। তার মানে ত্রিকোণমিতিক যত কোণ উৎপন্ন হবে প্রত্যেকটা কোণের মাপ বা মেজারমেন্ট করা হবে এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। ত্রিকোণমিতিক কোণগুলোর মাপ বা মেজারমেন্ট করা হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এখন এই এক্স অক্ষের ধনাত্মক দিক এখন যেই জায়গায় আছে, সে যদি এই জায়গায় না থেকে তার অবস্থান পরিবর্তন করে, অর্থাৎ সে যদি এই যে এইখানে চলে আসে, তাইলে দেখো আগের অবস্থান হচ্ছে কালো কালির দাগ, বর্তমান অবস্থান হচ্ছে নীল কালি দাগ। এই আগের অবস্থান এবং বর্তমান অবস্থানের যে কোণ উৎপন্ন হবে সেটাই হবে ত্রিকোণমিতিক কোণ। এটাকে থিটা দ্বারা প্রকাশ করা যেতে পারে। এখন এই এক্স অক্ষের ধনাত্মক দিকটা উপরের দিকে, আমাদের দৃষ্টিকোণে উপরের দিকে অবস্থার পরিবর্তন করছে, এটা কিন্তু নিচের দিকেও অবস্থার পরিবর্তন করতে পারত। সেই ক্ষেত্রে এই যে কোণ উৎপন্ন হইতো এইটাও থিটা হইতো, পার্থক্য হইতো এটা হচ্ছে ঋণাত্মক থিটা। অর্থাৎ ত্রিকোণমিতিক কোণকে এমন ভাবে ভাগ করা হয়েছে, সে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তাহলে আমরা কি জানি? ঘড়ির কাঁটা বাম দিক থেকে ডান দিকে ঘুরে, ঘড়ির কাঁটা বাম দিক থেকে ডান দিকে ঘুরে, অ্যাঙ্গেল যদি ডান দিক থেকে বাম দিকে ঘুরে সেই অ্যাঙ্গেল গুলাকে ধনাত্মক নেওয়া হয়। এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণের একটা বৈশিষ্ট্য। তাহলে কি বৈশিষ্ট্য? ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটা ধনাত্মক বা পজিটিভ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটা ধনাত্মক বা পজিটিভ। এবং ঘড়ির কাঁটার দিকে থিটার মান নেগেটিভ, ঘড়ির কাঁটার দিকে থিটা ঋণাত্মক বা নেগেটিভ। গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক কোণের কোনো বাউন্ডারি নাই। তোমাদের বইয়ে বিষয়টা এইভাবে লেখা আছে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ থিটার মান যদি 70 ডিগ্রি হয় সেটাও ত্রিকোণমিতিক কোণ, যে এরকম ভাবে তোমার মনে করো যে সংজ্ঞায়িত করবে, তার মান নির্ণয় করে দিবে। থিটার মান যদি 700 ডিগ্রি হয় সেটাও ত্রিকোণমিতিক কোণ সংজ্ঞায়িত করে দিবে। থিটার মান যদি মনে করো যে 7800 বড় একটা সংখ্যা এত ডিগ্রি হয় সেটাও ত্রিকোণমিতিক কোণ সংজ্ঞায়িত করে দিবে। থিটার মান যদি -720 ডিগ্রি হয়, থিটার মান যদি -1500 ডিগ্রি হয়, প্রত্যেকটা ক্ষেত্রে ত্রিকোণমিতিক কোণ তার মান তোমাকে বের করে দিবে। তাহলে কোন পদ্ধতি পেলাম দুই প্রকার, একটা জ্যামিতিক বা ভেক্টর কোণ আর একটা ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণের সংজ্ঞাটা তোমরা লিখে নিতে পারো, একটা বিন্দু থেকে দুইটা রেখা উৎপন্ন হয়, অথবা দুইটা রেখা যদি একটা বিন্দুতে এসে উৎপন্ন হয় তাকে বলা হয় জ্যামিতিক কোণ। আর 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে জ্যামিতিক কোণের মান থাকে, সে আর অন্য কোনো মানকে সংজ্ঞায়িত করতে পারে না। আর ত্রিকোণমিতিক কোণ হচ্ছে ধনাত্মক এক্স অক্ষকে রেফারেন্স লাইন হিসেবে ধরে নেওয়া হবে। এই ধনাত্মক এক্স অক্ষ
আগের অবস্থান থেকে যদি স্থান পরিবর্তন করে তাহলে বর্তমান অবস্থান এবং আগের অবস্থানের মধ্যে যে কোণ উৎপন্ন হবে তাকে বলা হবে ত্রিকোণমিতিক কোণ। এটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন হয় অথবা ঘুরে, তাহলে সেটাকে আমরা ধনাত্মক কোণ হিসেবে ধরে নিব, এবং যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকে সেই কোণকে আমরা ধরে নিব ঋণাত্মক কোণ। দেখো আমি নিচে কয়েকটা ঋণাত্মক কোণের উদাহরণ লিখছি, -720 ডিগ্রি, -1500 ডিগ্রি, এইভাবে ঋণাত্মক কোণ এবং ধনাত্মক কোণ। তাহলে ত্রিকোণমিতির কোনো বাউন্ডারি লাইন নাই, সে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি সকল প্রকার কোণকেই সংজ্ঞায়িত করে। আচ্ছা, এই হচ্ছে কোণ সম্পর্কে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম। এবার এই কোণ পরিমাপেরও 4টা পদ্ধতি আছে টোটাল। তাহলে অ্যাঙ্গেল পরিমাপের পদ্ধতিটা আমরা দেখে নেই, কোণ পরিমাপ পদ্ধতি। তাহলে উপরে হেডিং ওইটাই থাকবে, এটা তোমরা লিখে নিও, কোণ পরিমাপ পদ্ধতি। কোণ পরিমাপ পদ্ধতি পদ্ধতি আছে হচ্ছে টোটাল 4টা, এর মধ্যে 3টা বেশ জনপ্রিয়, 2টা নিয়ে আমরা কাজ করব, বাকি একটার নাম আমরা বলবোই না। 1 নাম্বার ষাটমূলক পদ্ধতি, যেটা আমরা ব্যাখ্যা করব। 1 নাম্বার কি? ষাটমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি, শুধু এটা ব্যাখ্যাই করব না, এই 2টার মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব। আরেকটা হচ্ছে রেডিয়ান পদ্ধতি, ষাটমূলক পদ্ধতি এবং রেডিয়ান পদ্ধতি। এই হচ্ছে কোণ পরিমাপের 2টা। আর 2টা কি? আরেকটা হচ্ছে শতমূলক পদ্ধতি এবং মেলিটেনিয়ান্স পদ্ধতি। শতমূলক পদ্ধতি, মেলিটেনিয়ান্স পদ্ধতি, ওই পদ্ধতি নিয়ে তোমাদের বইয়ে আলোচনা করা হয় নাই। ইন্টারমিডিয়েটে ওই পদ্ধতির ব্যবহার বা আলোচনা নাই বললেই চলে, শূন্যের কাছাকাছি। সো আমরা আর ওগুলা যাচ্ছি না, যার যার প্রয়োজন তারা ইউটিউব সার্চ করে দেখে নিতে পারো। ষাটমূলক পদ্ধতিতে একক হচ্ছে ডিগ্রি, তার মানে আমরা এতদিন যে কোণগুলা দেখতেছিলাম এগুলা ডিগ্রি। আর রেডিয়ান পদ্ধতিতে একক হচ্ছে রেডিয়ান নিজেই। রেডিয়ান পদ্ধতিতে একক কি? রেডিয়ান। এটাকে ছোট করে সি দ্বারা প্রকাশ করা হয় উপরে। তো রেডিয়ান পদ্ধতিতে বেসিক্যালি কোনো একক নাই, আমরা ছোট করে সি দ্বারা প্রকাশ করি, কারণ রেডিয়ান পদ্ধতিতে হচ্ছে এটা একটা অনুপাত টাইপের, এটা আমি দেখাবো কিছুক্ষণ পরে। তাহলে আমরা যে ব্যবহার করতেছি 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এই সবই হচ্ছে ষাটমূলক পদ্ধতি। এই ষাটমূলক পদ্ধতির মাধ্যমেই তো হচ্ছিল, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হয় রেডিয়ান পদ্ধতি। তুমি যখন হায়ার এডুকেশনে যাবে এবং প্র্যাকটিক্যাল ক্ষেত্রে, মানে আমাদের দৈনন্দিন জীবন বা মনে করো যে গণিতের যে উচ্চতর শাস্ত্র, ইঞ্জিনিয়ারিং সেক্টর, প্রত্যেকটা ক্ষেত্রে রেডিয়ান পদ্ধতিটা ব্যবহার করা হয়। এই জন্য তোমাকে ষাটমূলক পদ্ধতি এবং রেডিয়ান পদ্ধতির মধ্যে সম্পর্কটা জানতে হবে। আচ্ছা, ষাটমূলক পদ্ধতি কি? ষাটমূলক পদ্ধতি হচ্ছে এই যে একটা বৃত্তকে এরকম 4 ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটা ভাগ হচ্ছে 90 ডিগ্রি করে, এইভাবে 90 90 টোটাল 360 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে আবার প্রত্যেকটা ঘর, এই যে এইখানে যে 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে, এই প্রত্যেকটা ঘরকে আবার 90টা ভাগে ভাগ করা হয়। 90টা ভাগ করলে এক ঘরকে বলা হয় 1 ডিগ্রি। এক ঘরকে কি বলা হয়? 1 ডিগ্রি। এবং আমরা অনেক সময় দেখি না, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম অ্যাঙ্গেল উৎপন্ন হয়। এই সূক্ষ্ম বলতে ওই সূক্ষ্ম না, যেমন সূক্ষ্ম কোণ কাকে বলে? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির আগ পর্যন্ত কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ। এটা হচ্ছে নিখুঁত অ্যাঙ্গেল। যেমন মনে করো তুমি কোথাও দেখে থাকবা যে 89.2 ডিগ্রি, অথবা দেখে থাকবা 46.23 ডিগ্রি। এই যে যে ছোট অ্যাঙ্গেল গুলা, যেগুলা দশমিকে চলে আসতেছে, মানে একদম নিখুঁত অ্যাঙ্গেল গুলা, এইগুলাকে প্রকাশ করার জন্য এই ষাটমূলক পদ্ধতি আবার নিয়ে আসছে মিনিট এবং সেকেন্ড। তাহলে ষাটমূলক পদ্ধতিটা কিভাবে প্রকাশ করে? ষাটমূলক পদ্ধতি হচ্ছে 1 ডিগ্রিকে 60 মিনিটে ভাগ করছে। এই যে উপরে যে ছোট্ট একটা দাগ, এটা হচ্ছে মিনিটের দাগ। তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। আবার 1 মিনিটকে তারা আবার 60 সেকেন্ডে ভাগ করে। এটাই হচ্ছে ষাটমূলক পদ্ধতির একদম নিখুঁত অ্যাঙ্গেল, মানে একদম দশমিক পর্যন্ত বের করে ফেলবো। রেডিয়ান পদ্ধতিতে তোমার এই ধরনের কোনো ভাগ নাই। তাহলে রেডিয়ান পদ্ধতিতে কাকে বলে সেটা একটু দেখে নেই। ষাটমূলক পদ্ধতিতে দেখলাম একটা বৃত্তের কোয়ার্টার জ্যা, মানে কোয়ার্টার অংশ আর কি, সেটাকে হচ্ছে 90 ভাগ, অর্থাৎ একটা চতুর্ভাগ হচ্ছে এই যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই প্রত্যেকটাকে আবার 90 ভাগ ভাগ করলে প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি করে বলা হয়। এটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, যেটা আমরা জেনে আসছি। আর রেডিয়ান পদ্ধতিটা হচ্ছে এই মনে করো যে একটা বৃত্ত, এই বৃত্তের একটা ব্যাসার্ধ আছে আর, এই আর এর সমান ব্যাসার্ধ তুমি যদি কম্পাসে এইভাবে কেটে নাও, অর্থাৎ ব্যাসার্ধ আর কম্পাসে তুমি এইভাবে একই মাপে যদি কেটে নাও এই আর এর সমান ব্যাসার্ধ,
তাইলে এইটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করলো এইটাকে বলা হয় 1 রেডিয়ান। এটাকে কি বলা হয়? 1 রেডিয়ান। অর্থাৎ ব্যাসার্ধের সমান চাপ, কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ যেই পরিমাণ কোণ উৎপন্ন করে কেন্দ্রে, কোন বৃত্তে ব্যাসার্ধের সমান চাপ কেটে নিলে সেই চাপ কেন্দ্রে যেই পরিমাণ কোণ উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান। আবার যদি বলি, কোন বৃত্তের ব্যাসার্ধের সমপরিমাণ চাপ কেটে নিলে তা কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান। আচ্ছা, তাহলে রেডিয়ান পদ্ধতিটা জানলাম। এখন এই রেডিয়ান পদ্ধতি এবং ডিগ্রি পদ্ধতির মধ্যে সম্পর্কটা তুমি জানো, যে সম্পর্কটা হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট। রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্ক, আমরা 1 রেডিয়ান এবং 1 ডিগ্রির মধ্যে সম্পর্ক যদি মনে রাখতে চাই, ওইটা হচ্ছে আমাদের জন্য জটিল হবে। আমি এর জন্য একটা মজার বিষয় দিচ্ছি। তাহলে লেখো টপিক, আমি যে এই মাঝখানে লিখে ফেলি। টপিক হচ্ছে রেডিয়ান ও ডিগ্রির মধ্যে সম্পর্ক। রেডিয়ান ও ডিগ্রির মধ্যে সম্পর্ক। আমরা যখন রেডিয়ান পদ্ধতিতে ভাগ করি, দেখো এই যে একটু বড় করে আঁকি, এই অংশ 90, এই অংশ 90, এই সম্পূর্ণটাকে আমরা কি বলি? 1 সরল কোণ। 1 সরল কোণ সমান কত ডিগ্রি? 1 সরল কোণ। 1 সরল কোণ তো সবাই জানি, 1 সরল কোণ সমান 180 ডিগ্রি। আমরা সম্পর্কটা এখানে স্থাপন করব। 1 সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। পায়ের মান কত? 3.1416। এই সিম্পল একটা সম্পর্ক মনে রাখতে পারলেই তোমার ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক জীবনেও ভুল হবে না। জাস্ট এই কথাটা মনে রাখবো, ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক। আমরা কিন্তু সম্পর্ক অনেক পরে আসছি, মিটার কিলোমিটারের সম্পর্ক, মিটার সেন্টিমিটারের সম্পর্ক, গ্রাম কেজিতে সম্পর্ক, মাইল কিলোমিটারের সম্পর্ক, অনেক সম্পর্ক আমরা দেখে আসছি। তেমন এটা একটা 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। পাই কেন আসলো? কারণ দেখো রেডিয়ান পদ্ধতিটাই তো আসছে বৃত্ত থেকে। এই বৃত্তের যে চাপ পরিধি, বৃত্তের যে পরিধি, এই পরিধিকে যদি তুমি ব্যাস দ্বারা ভাগ করো তাইলে তো তুমি পাও পাই, যেই মানটা বের করে গেছে আমাদের ভারতীয় গণিতবিদ আর্যভট্ট। তাইলে দেখো বৃত্তের পরিধিকে ব্যাস দ্বারা যদি ভাগ করো তাইলে পাই পাই। তাহলে বৃত্তের পরিধির সূত্র তোমরা যারা জানো সেটা হচ্ছে 2 পাই আর, ওইটা এখন নির্ণয় করে দেখাইলাম না, ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস কত? 2 আর। এটাকে যদি ইকুয়াল করো তাহলে দেখো 2 এবং আর কাটা গেলে থাকে শুধু পাই। কথা কি বুঝতে পারছি? বৃত্তের পরিধি বাই ব্যাসের মান হচ্ছে পাই। বৃত্তের পরিধি 2 পাই আর ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ 2 আর, পেয়ে গেলাম পাই। আর এখানে সম্পর্ক 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। এই একটা সম্পর্ক যদি মনে রাখতে পারো তাহলে বাকি সকল সম্পর্ক তুমি পাইরা যাবা। এখন সম্পর্ক সাধারণত আমরা কার সাথে মনে রাখি? 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, অথবা 1 রেডিয়ান সমান কত ডিগ্রি। 1 এর সাথে যদি তুমি হিসাব জানো, তোমাকে মনে করলো আমরা যে 6, 7 বা পাটিগণিতের অঙ্ক করতাম, তোমাকে কি বললো যে তুমি বাজার থেকে 20 টাকায় তুমি 50টা কলম কিনলা, বা 50 টাকায় 5টা কলম কিনলা। সাপোজ 50 টাকায় 5টা কলম কিনলা, তাহলে 30 টাকায় কতগুলা কলম কিনতে পারবা? তখন তুমি কনফিউশনে পড়ে যেতে না, যে 5টা কলম 50 টাকা, তাহলে 30টা কলমের দাম কত টাকা? তখন আমরা কি করতাম? ঐকিক নিয়ম করতাম। ঐকিক নিয়মের বেসিক কনসেপ্ট কি ছিল? একটা কলমের দাম বের করা। মনে আছে কি? যে 50 টাকা হচ্ছে 5টি কলমের দাম, বা 5টি কলমের দাম 50 টাকা, অতএব একটি কলমের দাম কত? ঐকিক নিয়মে এইভাবে সাজাইতাম যে 5টি কলমের দাম 50 টাকা, একটি কলমের দাম কত? একটি কলমের দাম যদি পাই, এরপরে তোমাকে 200 কলমের দাম বের করতে বললে একটা কলমের দাম গুণন 200। তার মানে একটার হিসাব যদি আমি জানি, এর সাথে যা চাবে তাকে শুধু গুণ করতে থাকলে অর্ধেক কলমের দাম কত? একটি কলমের দাম যা হবে তার সাথে অর্ধেক গুণ করে দিলে অর্ধেক কলমের দাম পেয়ে যাব। তার মানে একটির হিসাব জানা থাকলে আমাদের সকল হিসাব জানা। এখানে আমি 180 ডিগ্রির সাথে পাই রেডিয়ান করছি, তাইলে আসো সম্পর্কটা এটা মনে রাখবে। এটা মনে রাখা সহজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। 180 ডিগ্রি যেই কথা, পাই রেডিয়ান একই কথা। তাহলে শুনো, আমরা মুখের ফ্লোতে অনেক সময় বলে ফেলি যে পাই সমান 180, পাই সমান 180, কিন্তু এটা দ্বারা কি বুঝাচ্ছি? সম্পর্ক বুঝাচ্ছি যে পাই যে কথা 180 রেডিয়ান,
180 ডিগ্রি একই কথা, পাই রেডিয়ান যে কথা, 180 ডিগ্রি একই কথা। কিন্তু পায়ের মান কখনোই 3.1416 থেকে 180 হবে না। এই পায়ের মান কিন্তু সারা জীবন 3.1416, এটা হচ্ছে পায়ের মান। কিন্তু পাই যে কথা 180 ডিগ্রি একই কথা, এই জন্য আমরা বলি পায়ের পরিবর্তে 180 বসাই দাও। তার মানে আমি পায়ের মান বসাই নাই, পায়ের সাথে ডিগ্রির সম্পর্কর ইকুইভ্যালেন্ট মানটা বসাইছি। তাহলে দেখো এবার আমি একের সাথে সম্পর্ক নিয়ে আসি। 180 ডিগ্রি সমান যদি পাই রেডিয়ান হয়, তাহলে 1 ডিগ্রি সমান হবে পাই বাই 180 রেডিয়ান। এই দেখো কাজ শেষ। 1 ডিগ্রির মান জানি, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। এবার বাকি প্রত্যেকটা বিষয় আমি মুছে ফেলবো, এইগুলার মধ্যে থেকে একটা সম্পর্ক দেখো হয়ে গেল। এইবার দেখো 1 ডিগ্রির মান পাইছো, এখন তুমি বের করো তো 30 ডিগ্রি ইকুয়াল টু কত? 30 ডিগ্রি ইকুয়াল টু 30 ইন্টু পাই বাই 180। এবার যদি তোমাকে বলে 45 ডিগ্রি ইকুয়াল টু কত, তুমি বলবো 45 ইন্টু পাই বাই 180। তোমাকে যদি বলে 60 ডিগ্রি ইকুয়াল টু কত, তুমি বলবা 60 ডিগ্রি ইন্টু পাই বাই 180, কারণ তুমি তো 180 এর মান জানো। তোমাকে যদি বলে 90 ডিগ্রি ইকুয়াল টু কত, তুমি বলবা 90 ডিগ্রি ইন্টু পাই বাই 180। আচ্ছা, এখন প্রত্যেকটাকে আমরা মুখস্থ করব? মুখস্থ করব না, দেখো এটা কিভাবে সংক্ষেপে আবার ভাবা যায়। 30 ডিগ্রি কে রেডিয়ানে নিচ্ছি, নিচে আছে 180, উপরে আছে 30, একটা আরেকটা দ্বারা বিভাজ্য। দেখো 0 0 কাটা, 3 দ্বারা 18 কে কাটলে কত হয়? 3 6 18। তখন শুধু অ্যান্সার লিখবে এইভাবে, পাই বাই 6। 45 দ্বারা 180, এটা হবে পাই বাই 4। এই দেখো 6 দ্বারা 18 কে কাটলে কত হয়? 3 6 18, পাই বাই 3। 9 দ্বারা 18 কাটলে 9 দুগুণে 18, পাই বাই 2। জাস্ট এই বিষয়গুলো একটু মনে রাখতে পারলেই, তাহলে দেখো 60 ডিগ্রি যে কথা, পাই বাই 3 রেডিয়ান একই কথা, তারা কিন্তু সমপরিমাণ অ্যাঙ্গেলকে নির্দেশ করতেছে। তোমাকে কেউ বললো 60 ডিগ্রি কোণ অঙ্কন করো, তখন তুমি এই যে এইভাবে মাইপা 60 ডিগ্রি কোণ অঙ্কন করবা। তোমাকে কেউ যদি বলে পাই বাই 3 রেডিয়ান কোণ অঙ্কন করো, তাইলেও কিন্তু তোমার কোণের পরিমাণটা এইটাই হবে, এই যে এইটাই হবে পাই বাই 3। এটাকে রেডিয়ানে নিলে পায়ের মান যখন মান বের করবা, তখন কিন্তু 180 বসানো যাবে না, তখন পায়ের মান বসাইতে হবে কি? 3.1416 ডিভাইডেড বাই 3, এইটাই বসাইতে হবে। তাহলে দেখো তো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি পেয়ে গেছি। 180 ডিগ্রি তো আগেই জানি, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, 90 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 2 রেডিয়ান। এখন যদি তোমাকে বলে 360 ডিগ্রি ইকুয়াল টু কত, তাহলে তুমি লিখবে 360 ইনটু পাই বাই 180। তাহলে 180 দ্বারা কাটলে 2 পাই। 360 রেডিয়ান যে কথা, 360 ডিগ্রি যে কথা, 2 পাই রেডিয়ান একই কথা। এই তো ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম। এবং রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে একটু সম্পর্ক করা যায় না? এই বিষয়গুলো কিভাবে মনে রাখবো? এই বিষয়গুলো কিন্তু অটোমেটিক ব্রেনে আসতে হবে, প্রত্যেকবার এইভাবে গুণ করলে হবে না। তোমাকে আমি বললাম 90 ডিগ্রি কত রেডিয়ান, 90 ডিগ্রি কত রেডিয়ান, তুমি 90 দ্বারা 180 কে ভাগ করে দিবা, 9 দুগুণে 18, তার মানে পাই বাই 2, পাই উপরে থাকবে। কারণ কি? এই যে এখানে পাই উপরে আছে। তোমাকে যদি বলি 60 ডিগ্রি সমান কত রেডিয়ান, 6 দ্বারা 180 কে ভাগ করে দিবা, 3 6 18, তার মানে উপরে তো পাই থাকবেই, নিচে হচ্ছে পাই বাই 3। এই যে সিনারিওটা মাথায় রাখবা, প্রত্যেকবার এইভাবে লিখে তো বের করা যাবে না, কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যায়, এটা খুব জটিল কিছু না, মনে থাকে। তাহলে দেখো আমরা রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্কটা দেখে ফেলছি, রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্কটা দেখে ফেলছি। এবার আসো আমরা আরেকটু কাজ করব, এই সাইডে আমরা একটা কাজ করি, ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়া দেখলাম, রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়া দেখতে হবে না? রেডিয়ান থেকে ডিগ্রিতে কিভাবে নিব? দেখো ঐকিক নিয়মে যাকে চাই তাকে বাম সাইডে লিখি। এবার দেখো তো পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি লেখা যায়, অতএব 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই পাই, 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু 180 বাই পাই ডিগ্রি। তাহলে 180 সাথে পায়ের সম্পর্ক মনে রাখতে পারলেই কাজ শেষ। 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি, ওই যে 1 ডিগ্রি হলে ভাগ হবে পাই বাই 180, আর এখানে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, অতএব 1 ডিগ্রি ইকুয়াল টু 180 বাই পাই, এখানেও ভাগ হয়েছে। ঘটনা এইটাই। আর ঐকিক নিয়ম তো তুমি জানোই, যাকে চাবে সে ডান সাইডে থাকবে, কাজ শেষ। 30 45 60 90 এই কয়েকটা মনে রাখতে পারলেই হয়ে যায়। আরো কয়েকটা মনে রাখা দরকার, যেমন মনে করো যে 270 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু 270 ইন্টু পাই বাই 180 ইকুয়াল টু, এইটাকে তুমি যদি 90 দ্বারা কাটো 3, এটাকে 90 দ্বারা কাটলে 2, এটা হচ্ছে 3 পাই বাই 2। 270 ডিগ্রি মানে 3 পাই বাই 2, আর 360 ডিগ্রি মানে 2 পাই। এই কয়েকটা
যদি আপাতত মনে রাখতে পারো তাহলে তোমার কাজ চলে যাবে, তাহলে আর তোমার সমস্যা হবে না। এখন না, পরবর্তীতেও তোমার কাজ চলে যাবে। সো বিষয়টা পুরাটা মাথায় আনতে একটু ভাবতে হবে, একটু টাইম দিয়ে পড়তে হবে, দেখা মাত্রই আসবে না, একটু সময় দিতে হবে। তাইলে দেখো, এখন আসো, তোমাকে যদি বলে যে মনে করো যে 2.9 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি, তখন তুমি বলবা 2.9 ইন্টু 180 ডিভাইডেড বাই পাই, বাস কাজ শেষ, এই যে ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। তাহলে এইভাবে ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব। এখন তোমাদের বইয়ের কয়েকটা ম্যাথ আমরা একটু দেখে ফেলি। ফার্স্টের দিকের কিছু ম্যাথে আমরা ঢুকি, পরে তোমাদের আরেকটা বেসিক আছে, সেই বেসিকে আমি যাব। কথার শুরুতে আমি ফার্স্টে কি বুঝাইলাম, কোণ বুঝাইলাম, যে জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ। এরপরে আমি কি বুঝাইলাম, কোণ পরিমাপের পদ্ধতি, ষাটমূলক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিতে আমি বলছিলাম যে মিনিট এবং সেকেন্ডে ভাগ করা যায়। তাহলে দেখো তো, যদি তোমাকে এই রকম দেয় 30 ডিগ্রি 20 মিনিট, মনে করো 30 ডিগ্রি 20 মিনিট 10 সেকেন্ড, সহজ করে দিলাম, 30 ডিগ্রি 20 মিনিট 10 সেকেন্ড, এইটাকে রেডিয়ানে প্রকাশ করতে বলল। আচ্ছা, রেডিয়ানে প্রকাশটা না হয় পরে করব, রেডিয়ানে প্রকাশটা পরে করব, এটাকে ডিগ্রিতেই প্রকাশ করো, দশমিকে নিয়ে আসো। এতকে ওই যে আমরা যে রূপটা চিনি, ডিগ্রির দশমিক রূপ চিনি আমরা, তাই না? ডিগ্রির দশমিকে প্রকাশ করো ফার্স্টে, মানে কোনো সেকেন্ড এবং মিনিট যেন না থাকে সেইভাবে প্রকাশ করতে বললো। এটা শিখি, এটা শিখলে তুমি রেডিয়ান পেরে যাবা, রেডিয়ান কোনো জটিল কিছু না। তাইলে আমরা কি শিখে আসছিলাম, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড এ ভাগ করা হয় ষাটমূলক পদ্ধতিতে। এই কনসেপ্টটুকু জানা থাকলেই হবে। এখন এই ম্যাথটাকে দুই ভাবে সলিউশন করা যায়। ফার্স্টে আমি জটিলটা দেখাই, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে, এরপর সহজটাও দেখাবো, সমস্যা নাই। এবং দুইটার একটা করলেই তুমি মার্কস পেয়ে যাবা, কাটবে না। জটিল প্রক্রিয়াটা হচ্ছে ফার্স্টে 30 ডিগ্রি ঠিকই থাকবে। এবার এই যে 60 মানে 10 সেকেন্ড আছে, এই 10 সেকেন্ডকে ফার্স্টে মিনিটে নিব, মানে স্টেপ বাই স্টেপ আসবো। তাইলে দেখো, এইখানে হচ্ছে 20 রইল, আর 10 কে যদি আমি 60 দ্বারা ভাগ করে দেই তাহলে মিনিট হয়ে গেল না? এখন বলো কেন? আমার কাছে আছে সেকেন্ড, আমি নিব মিনিটে, ছোট থেকে বড়টাই কনভার্ট করব। আছে কি সেকেন্ড, নিব কিসে, মিনিটে, ছোটটার থেকে বড়টাই গেলে ভাগ হয়। আছে মিটারে, নিব কিলোমিটারে, নিব কিমিতে, তাইলে কি ভাগ করতে হয়। তাও যদি না বুঝো তাইলে ঐকিক নিয়ম চিন্তা করো। ঐকিক নিয়ম কি, সেকেন্ড থেকে মিটারে নিব, তাইলে 60 সেকেন্ড সমান 1 মিনিট। তখন উল্টা করে লিখতে হবে, কারণ মিনিটে নিব, তাহলে মিনিট ডান সাইডে থাকবে। অতএব 1 সেকেন্ড সমান 1/60 মিনিট। এই যে 10 সেকেন্ড সমান, অতএব 10 সেকেন্ড সমান কত হবে, 10/60 মিনিট। বুঝতে পারছি তো ঐকিক নিয়মটা? তো এটা একবার দেখাইলাম, এটা তো বারবার দেখানোর কিছুই নাই। তাহলে সেকেন্ড থেকে যখন মিনিটে নিব তখন কি করতে হবে, ভাগ করতে হবে, এই যে ঐকিক নিয়ম থেকে আসছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে 20, এটাও মিনিট, 10 কে 60 দ্বারা ভাগ করার সাথে সাথে এটাও কি হয়ে গেছে, মিনিট হয়ে গেছে। তাহলে সম্পূর্ণ মিনিট এককটাকে যদি আমি এই যে একসাথে একটা এককের ভিতরে লিখে দিলাম, ঘটনা শেষ। এইবার দেখো, এটাকে একটু সমস্ত ভাঙাও, 30, তাহলে 60 ইন্টু 20 এর সাথে যোগ হবে 10। 60 ইন্টু 20 কত, 6 দুগুণে 12, তাহলে 60 ইন্টু 20 এ কত হবে, 1200 হবে। 60 ইন্টু 20 1200, এর সাথে যোগ হবে হচ্ছে 10, তাহলে আমি কত পাচ্ছি, 1210। এই 1210 হচ্ছে লব, নিচে হচ্ছে 60। এটা কিন্তু এখনো মিনিট আছে, আমি জাস্ট মিনিটকে একটু ক্যালকুলেশন করলাম। মেইন প্রসেসটা বুঝি, শর্ট টেকনিক দেখবো। ইকুয়াল টু, এই 30 এখনো ডিগ্রিতে আছে। এইবার ঘটনা হচ্ছে, এই মিনিট থেকে যখন আমি আবার ডিগ্রিতে যাব, প্রসেস তো সেম, মিনিট থেকে ডিগ্রি বড়, কারণ 1 ডিগ্রি একাই 60 মিনিটের সমান। তাহলে দেখো ঘটনা কি, মিনিট হচ্ছে ছোট, ডিগ্রি হচ্ছে বড়, তাহলে আবার তাকে 60 দ্বারা ভাগ করতে হবে। তখন দেখো, এই 30 আর এখানে 1210, 60 দ্বারা ভাগ মানে কি, নিচে একটা 60 ছিল, তার সাথে আরেকটা 60 গুণ, এই সম্পূর্ণটা মিলা কি হয়ে গেছে, ডিগ্রি হয়ে গেছে। এইবার ক্যালকুলেশন করো, 30
1210 ডিভাইডেড বাই 3600, এই সম্পূর্ণটা হয়ে গেছে ডিগ্রি। এইবার সমস্ত ভাঙ্গাও, সমস্ত ভাঙ্গাইলে কি আসবে? 30 গুণন 3600, 30 গুণন 3600 এর সাথে যোগ হবে 1210 ইকুয়াল টু যা পাবো সেটা হবে উপরে 109,210 ডিভাইডেড বাই 3600। এটাকে ভাগ করলে আমি এই যে 30 দশমিক সামথিং পাবো ডেফিনেটলি, কারণ এটা হচ্ছে কি 30 ডিগ্রি থেকে অ্যাঙ্গেলটা একটু বড়, 31 ডিগ্রি থেকে অ্যাঙ্গেলটা ছোট, কারণ 30 ডিগ্রি 20 মিনিট, 30 ডিগ্রি 60 মিনিট হইলে 31 ডিগ্রি হইতো, বুঝো 30 ডিগ্রি 20 মিনিট আছে, যদি 30 ডিগ্রি 60 মিনিট হইতো তাহলে হয়তো 31 সেকেন্ড। কারণ কি এই যে 30 ডিগ্রি সাথে যদি তোমাকে 60 মিনিট যোগ করতে বলে তুমি লিখে দিবা 31 ডিগ্রি, কারণ 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি। 30 ডিগ্রি, আরে এটা তো ভুলে গেলাম। এবার দেখো এটাকে যদি আমি ভাগ করি 109,210, এটাকে ভাগ করতে হবে 3600 দ্বারা, 3600 দ্বারা ভাগ করলে দাও 30.336 ইকুয়াল টু 30.336 ডিগ্রি আসছে। তাইলে এই যে এটা হচ্ছে আমি ডিগ্রিতে কনভার্ট করলাম, এখনো রেডিয়ানে নেই নাই। কথা কি বুঝাইতে পারলাম? তাইলে দেখো ঘটনা কি ঘটলো, উপরের এই লেখাটা থাকো, উপরে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, এই বেসিকের উপর ভিত্তি করে আমরা করতেছি। তাহলে দেখো 30 ডিগ্রি 20 মিনিট 10 সেকেন্ডকে যদি আমি ডিগ্রিতে নেই তাহলে 30.36 ডিগ্রি হয়। অ্যানসারটা কত পাচ্ছি? 30.36 ডিগ্রি, 30.336 ডিগ্রি। এখন যদি তোমাকে কেউ বলে যে 36 ডিগ্রি 48 মিনিট 55 সেকেন্ডকে, 36 ডিগ্রি 48 মিনিট 55 সেকেন্ডকে ডিগ্রিতে প্রকাশ করো, তার মানে মিনিট এবং সেকেন্ড থাকবে না। প্রথমত তুমি অ্যানসার জানো 36 দশমিক সামথিং হবে, কারণ এটা 36 ডিগ্রি থেকে বড়, 36 ডিগ্রি থেকে বড়, 37 ডিগ্রি থেকে ছোট আমাদের যে অ্যানসারটা, তার মানে 36 দশমিক সামথিং হবে। কথা শেষ। তো এটাকে এই যেভাবে স্টেপ বাই স্টেপ যাইতে হয়। এখন স্টেপ বাই স্টেপ যদি তুমি যাইতে না চাও তাইলে দেখো এই যে শর্টকাটটা আমরা দেখি। এখানে 36 আছে যোগ 48 মিনিট আছে, 48 মিনিটকে যদি 60 দ্বারা ভাগ করে দাও তাহলে কি হয়ে গেছে 48 ডিগ্রি প্লাস 55 সেকেন্ড আছে, 55 সেকেন্ডকেও তো ডিগ্রিতে নিতে হবে, তো 60 দ্বারা ভাগ করলে মিনিট, আরেকটা 60 দ্বারা ভাগ করলে হয়ে যাবে ডিগ্রি, অর্থাৎ 55 কে ভাগ করতে হবে 3600 দ্বারা। এই যে কাজ শেষ হয়ে গেছে, এই সম্পূর্ণটা অ্যাঙ্গেল হয়ে গেছে ডিগ্রি। এইবার ক্যালকুলেটরে বসাও, দেখো অ্যানসার পেয়ে যাবা। এটা ক্যালকুলেটরে বসাইলে অ্যানসার পেয়ে যাবা। কি অ্যানসার হবে? 36 প্লাস তোমরা ওই যে ভগ্নাংশ করবা, 48 ভাগ হচ্ছে 60, তারপরে হচ্ছে প্লাস 55 ভাগ হচ্ছে 60 ইকুয়াল টু 37.7166। না, এটা তো 37 হবেই না, আমি একটু ভুল তুলছি খুব সম্ভবত। 36 প্লাস 48 ভাগ 60, 55 ভাগ 60 তুইলা ফেলছি, 55 ভাগ হবে 3600, বললাম আমি একটু ভুল তুলছি। 55 ভাগ 3600, দেখছো তুমি যদি কনসেপ্ট বুঝতে পারো তুমি অ্যানসার দেখে বুঝবা যে তোমার অ্যানসার হয় নাই। এখানে আমার অ্যানসার দেখাচ্ছে 37 দশমিক সামথিং, আমি তো জানি এটা 37 ডিগ্রি থেকে কম, 36 ডিগ্রি থেকে বেশি, তো অ্যানসারটা 36 থেকে 37 এর মধ্যে থাকবে। আমি লাস্টে 55 কে 60 দ্বারা ভাগ করছি, 3600 দ্বারা ভাগ করি না। এই যে 36.8152, 36.8152 ডিগ্রি পাইছি। এইবার কোশ্চেন হচ্ছে তোমাদের বইয়ের 1 নাম্বার কোশ্চেন, আমি এখান থেকে করাই ফেলবো। তোমাদের বইয়ের 1 নাম্বার কোশ্চেন হচ্ছে এই যেটাকে রেডিয়ানে প্রকাশ করো। কিসে প্রকাশ করতে বলছে? রেডিয়ানে প্রকাশ, রেডিয়ানে প্রকাশ। এটা হচ্ছে তোমাদের বইয়ের 1 নাম্বার কোশ্চেন। এখন দেখো তো রেডিয়ানে প্রকাশ করার কাজ কি? আমরা জানি রেডিয়ানে কিভাবে প্রকাশ করে, তাইলে দেখো এইখানে আমি একটু ছোট করে লিখি, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, কথাটা কি আমরা পড়ে আসলাম না মাত্র?
তার মানে ডিগ্রির সাথে রেডিয়ানের সম্পর্ক পাই বাই 180। ডিগ্রিতে যা মান আছে তাকে পাই বাই 180 দ্বারা গুণ করে দিলেই তো রেডিয়ান আসবে। তাহলে দেখো আমি লাস্টে যে মানটা পাইছি 36.815, একে যদি আমি গুণ করে দেই পাই বাই 180 দ্বারা, তাইলেই তো আমার এখন আর ডিগ্রি একক দিলে হবে না, এখন আমার একক দিতে হবে রেডিয়ান। এই সাইড দেখা যাওয়ার কথা, অবশ্যই দেখা যায়। আমি একটু নিচু করে দেই, পুরো ম্যাথটা এখানে শেষ করে দেই। তাইলে দেখো এবার মান বসাও, 36.8152 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416 ডিভাইডেড বাই 180, এটা যা আসবে সেটাই হবে রেডিয়ান। এই যে এখানে 36.81 আমার লেখা আছে, ইন্টু ইন্টু এর সাথে কি গুণ করব, এর সাথে গুণ করব 3.1416, একে ভাগ করব হচ্ছে 180 দ্বারা, তাহলে যেটা পাবো সেটাই হবে আমার অ্যান্সার, 0.6425। 0.6425 এটার একক হবে রেডিয়ান। তাহলে দেখো ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়া কোনো ব্যাপারই না। যখন 30 ডিগ্রি ছিল, 40 ডিগ্রি ছিল, 50 ডিগ্রি ছিল, তাদের তো আমি রেডিয়ানে নিতেছিলাম এবং খুব সুন্দর সুন্দর মান পাইতেছিলাম। আমি 60 ডিগ্রিকে রেডিয়ানে নিলাম, খুব সুন্দর একটা মান পাইলাম। এই সাইডটা আমি মুছে দেই। দেখো এটা হচ্ছে একদম কনভেকশনাল ওয়ে, মানে যার মাধ্যমে তুমি করতে পারবা। তাহলে দেখো ঘটনা হচ্ছে 30 ডিগ্রি যখন আমাকে বলতেছিল, তখন আমি রেডিয়ানে কি নিলাম, 30 ইন্টু পাই বাই 180 গুণ করে রেডিয়ান হয়ে গেল। এই যে এখানে কাটাকাটি করলে 6 পাই বাই 6 রেডিয়ান, পাই বাই 6 রেডিয়ান হয়ে গেছিল না। এখন 30 ডিগ্রিকে রেডিয়ানে নেওয়া খুব সহজ হয়ে গেল, কিন্তু এই যে এত বড় মানটা, মনে করো যে এই যে 30.336 ডিগ্রিকে রেডিয়ানে নিলে তো তাহলে তাই হবে 30.336 ইন্টু পাই বাই 180, বাস ডিগ্রিতে যত থাকবে তাকে পাই বাই 180 দ্বারা গুণ করে দিলেই তো রেডিয়ান একক হয়ে যাবে। এবার মান যখন বসাবো তখন 30.336 ইন্টু পায়ের মান কত, পায়ের মান তো 3.1416 ডিভাইডেড বাই 180, এটা ক্যালকুলেটরে বসাইলেই তুমি মান পেয়ে যাবে। তাহলে তোমার বইয়ের যে ম্যাথগুলা জটিল লাগার কারণ কি জানো, ওই যে মিনিট এবং সেকেন্ডে দেয়া থাকে। মিনিট এবং সেকেন্ডকে যদি তুমি ডিগ্রিতে নিয়ে আইসা পড়তে পারো, তাহলে তো রেডিয়ানে নেওয়া তো কোনো ব্যাপারই না, এটা তো একদম মনে করো জাস্ট পাই বাই 180 দ্বারা গুণ। এই হচ্ছে ফার্স্ট ম্যাথের কনসেপ্ট। আরেকটা ম্যাথ আমরা একটু দেখব। অনুশীলনের একটা ম্যাথ করার মাধ্যমে টাইপটা আমরা শেষ করি। 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। তাহলে ঘটনা কি, এইটাকে ডিগ্রিতে নিয়ে নাও, এইটাকে ডিগ্রিতে নিয়ে পাই বাই 180 দ্বারা গুণ করে দাও, রেডিয়ান হয়ে যাবে। তাহলে রেডিয়ানে নেওয়া তো বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে মিনিট সেকেন্ডকে ডিগ্রিতে নেওয়া। তাহলে দেখো 55 যোগ 54 ডিভাইডেড বাই 60 প্লাস হচ্ছে 53 ডিভাইডেড বাই 3600, এই হয়ে গেল ডিগ্রি ইন্টু পাই বাই 180 রেডিয়ান। কাজ শেষ। এবার এটা ক্যালকুলেটর করো, আমি একটু অ্যান্সারটা দেখে বসাই দেই। এটা ক্যালকুলেটর করলে আসবে হচ্ছে 0.97 সামথিং, এই তো অ্যান্সার। তাহলে দেখো ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করা একদম সহজ। এবার রেডিয়ান থেকে ডিগ্রি, দেখো এগুলো রেডিয়ান এককে আছে, এদেরকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে ম্যাথ তো কোনো ব্যাপারই না। তাহলে ডিগ্রিতে কনভার্ট করব কিভাবে, ওই যে সম্পর্ক পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, অতএব 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। তাহলে এখানে যা যা আছে 8 পাই বাই 13 ইন্টু 180 ডিভাইডেড বাই পাই, এখানেও দেখো 1.3177 ইন্টু 180 ডিভাইডেড বাই পাই, এটা দ্বারা গুণ করার সাথে সাথে হয়ে গেছে ডিগ্রি, এটা দ্বারা গুণ করার সাথে সাথে কি হয়ে গেছে, ডিগ্রি হয়ে গেছে। এখন আরেকটু ক্যালকুলেশন করা যায়। ক্যালকুলেশনটা কিভাবে, পাই পাই কেটে দাও, পাই পাই কেটে দাও, উপরে দেখো কত আসে, আমি একটু ক্যালকুলেটর ইউজ করি। উপরে আসে হচ্ছে 8 ইন্টু 180, 8 ইন্টু 180 1440, একে যদি আমি ভাগ করে দেই 13 দ্বারা, তাইলে ভাগ 13 ইকুয়াল টু 110.7692, এটা আমার লাগবে। 110.7692 ডিগ্রি আসছে, অ্যান্সার কিন্তু ডিগ্রিতে চলে আসছে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে
ডিগ্রির ক্ষেত্রে আমরা তো মিনিট এবং সেকেন্ডে কনভার্ট করি। এর আগের ম্যাথগুলা ডিগ্রি থেকে যখন রেডিয়ানে কনভার্ট করলাম, তখন আগে সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে আসলাম, পরে রেডিয়ানে কনভার্ট করলাম। এখন রেডিয়ান থেকে যখন ডিগ্রিতে তুমি শুধু দশমিকে রেখে দিবা, তখন তো ডিগ্রি রাগ করবে যে আমার ক্ষেত্রে তুমি একদম সেকেন্ড থেকে ভেঙে ভেঙে ডিগ্রিতে প্রকাশ করলা, পরে কনভার্ট করলা, ওরে যখন ভাঙতেছো তখন মিনিট এবং সেকেন্ডে কেন প্রকাশ করলা না, তখন তোমার সাথে রাগ করবে না এবং টিচারও মার্ক কম করে দিবে। এই জন্য এই যে 110 ডিগ্রি 76 মিনিট মানে 76.92 আছে, 110.76 মানে দশমিকের পরের সংখ্যাকে তার পুরোটা লেখা হয় না, 110.7692 ডিগ্রি আছে। এটাকে এখন তোমার কি করতে হবে, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে। এন্ড সিম্পল। তোমার যদি এমসিকিউ আসে, তুমি যদি ক্যালকুলেটর ব্যবহার করো, দেখা যায় কিনা জানি না, এই যে দেখো 110 ডিগ্রি মানে 110.7692 ডিগ্রি আসছে। এই যে এখানে একটা বাটন আছে, এই যে ইএনজি, ইঞ্জিনিয়ারিং এর উপরে একটা বাটন আছে, এই বাটনে চাপ দেওয়ার সাথে সাথে অ্যান্সার চলে আসবে। প্রসেসটা আমি দেখাবো। অ্যান্সারটা কি আসছে, 110 ডিগ্রি 46 মিনিট, 46 মিনিট, 46 মিনিট এবং 9.23 সেকেন্ড, 9.23 সেকেন্ড, 9.23 সেকেন্ড এইভাবে আসছে। সমস্যা কি আসলো? কিন্তু পুরো প্রসেসটা একটু দেখতে হবে যে কিভাবে আসলে এটা আসে। ক্যালকুলেটরে দেওয়া মাত্র তো অ্যান্সারটা হয়ে গেল, পুরো প্রসেসটা আমরা একটু এখান থেকে দেখি। এইটার অ্যান্সারটা কি হয় দেখো। এটার অ্যান্সারটা আমি একটু বের করি। 1.3177 ইন্টু 180 যা হয় তাকে ভাগ করতে হবে 3.1416 দ্বারা, কারণ পায়ের মান 3.1416 ইকুয়াল টু আমি পাই 75.4984, 75.4984। এরপরে আরো আছে, দশমিকের পরে আরো আছে, আর নেওয়ার দরকার নাই, এত ডিগ্রি ইকুয়াল টু এই যে 75, এইটা চলে গেল ডিগ্রিতে। আমরা জানি দশমিকের পরের অংশটুকুকে আমরা সেকেন্ড এবং মিনিটে নেই, কারণ 75.49 যে ডিগ্রি, সে কিন্তু 76 ডিগ্রির থেকে কম, কিন্তু 75 ডিগ্রি থেকে বেশি। কথাটাকে যদি আমরা খাস বাংলায় বলি তাহলে অনেকটা এরকম হবে, 75.5 ডিগ্রি। আমরা এইভাবে বলি না 75.5 ডিগ্রি, কিন্তু এটাকে মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করলে প্রথম কাজটা কি হবে দেখো। প্রথম কাজটা হবে কি, এই যে এই প্রথম কাজটা দাঁড়াও একটা সেকেন্ড। প্রথম কাজটা যেটা হবে সেটা হচ্ছে এই যে তোমাকে একটা ব্র্যাকেট দিতে হবে, এই যে দশমিকের পরের যে অংশটুকু 49847, একে আমরা 60 দ্বারা গুণ করব। 60 দ্বারা গুণ করলে সে মিনিট হবে। ঠিক বিপরীত প্রসেস, 60 দ্বারা ভাগ করে আমি যেমন মিনিট থেকে ডিগ্রিতে নিছিলাম, তেমনি ডিগ্রি থেকে যখন মিনিটে নিব, ডিগ্রি হচ্ছে মিনিটের থেকে বড়। কিলোমিটার থেকে মিটারে নিলে যেমন গুণ করতে হয়, তেমনি ডিগ্রি থেকে মিনিটে নেওয়ার ক্ষেত্রে গুণ করতে হবে। 60 দ্বারা গুণ করে দিলাম ইকুয়াল টু, তাহলে দেখো 75 ডিগ্রি। এবার 0.49 যে আসছে, এই যে দশমিকের পরে 0.49847, এটাকে গুণ করব 60 দ্বারা। 60 দ্বারা গুণ করলে 29.9082 আসে, 29.9087 আসছে। এই 29 হচ্ছে মিনিট। এই যে দশমিকের পরের পরবর্তী অংশ, এই পরবর্তী অংশকে আবার তুমি যদি 60 দ্বারা গুণ করে দাও, 0.9087 কে আবার যদি 60 দ্বারা গুণ করে দাও, তাইলে আসবে সেকেন্ড ইকুয়াল টু 75 ডিগ্রি 29 সেকেন্ড। এবার এই যে দেখো দশমিকের পরে কি আসছে, 0.9087, এইটাকে আমি 60 দ্বারা আবার গুণ করে দিচ্ছি, তাইলে আসছে 54.52। তাইলে এই যে 54.52 হচ্ছে সেকেন্ড। এটা হচ্ছে মেইন প্রসেস। বাকি ক্যালকুলেটরে চাপ দিলে তো সরাসরি চলে আসবে, কিন্তু তোমার কাছে যদি মেইন প্রসেস জানতে চায়, এটাই হচ্ছে মেইন প্রসেস। তাহলে কি, মিনিট সেকেন্ড থেকে মিনিটে 60 দ্বারা ভাগ করছি, আবার মিনিটকে 60 দ্বারা ভাগ করে ডিগ্রিতে চলে গেছি। অনুরূপ ভাবে ডিগ্রি থেকে যখন আমি আস্তে আস্তে মিনিট সেকেন্ডে যাব, তাহলে দশমিকের আগের অংশ ডিগ্রি হিসেবে থাকবে, দশমিকের পরের অংশকে 60 দ্বারা গুণ করব, তাইলে পাবো মিনিট। যে অ্যান্সারটা আসবে
সেই দশমিকের পরের অংশকে আবার 60 দ্বারা গুণ করলে আমি পাবো সেকেন্ড, এবং এই যে এইটাই হবে অ্যান্সার। আশা করি আমি তোমাদের মিনিট থেকে সেকেন্ড ডিগ্রি কনভার্ট করা বোঝাইতে পারছি, এবং ত্রিকোণমিতির বেসিক ধারণাটা আমি তোমাদের দিতে পারছি যে ত্রিকোণমিতি কি জিনিস, কেন আমরা ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক স্থাপন করতেছি, এবং একটু পরেই তোমরা দেখতে পারবা 520 ডিগ্রি 8.3 চ্যাপ্টারে এই কোণগুলা নিয়ে আলোচনা করা হয়েছে। কথাটা আমি 8.3 চ্যাপ্টারের বেসিকেও বলবো, কিন্তু এখনো বলার কারণ হচ্ছে কি, তা নাহলে এই বিষয়গুলো ফিল করতে পারতাম না যে আমি কি করতেছি। ত্রিকোণমিতি তোমাকে জানতে হবে, তুমি যদি সায়েন্স পড়তে চাও রে ভাই, ত্রিকোণমিতি জানা ছাড়া সায়েন্স পড়তে পারবা না তুমি। সো পরবর্তী অংশ দেখে আমার একটু কাজ আছে, দেখা হবে নেক্সটে।